সো বেসিক্যালি আজকে আমাদের লেকচারের মধ্যে কোগুলেশন এবং ফ্লোকুলেশন পার্ট নিয়ে থাকবে। আমরা জানি কোগুলেশন কি আর ফ্লোকুলেশন কি, আমরা অলরেডি আগে দেখে এসেছি। তারপর আবার বলি, যখন পানিতে আপনার টার্বিডিটি বেশি হবে তখন আপনার স্পিনিং এর পর অনেক সময় প্রিসেডিমেন্টেশন করে, আর প্রিসেডিমেন্টেশনের পর কোগুলেশন এবং ফ্লোকুলেশন করতে হয়। আবার অনেক সময় আপনার খরচ বাঁচানোর জন্য ওনারা কি করে, পানিটা একটু পরিষ্কার থাকলে স্কিনিং এর পরে কোগুলেশন ফ্লোকুলেশন পার্টটা করে, তারপরে কি করে সেডিমেন্টেশন করে। তো অবশ্যই যারা সেডিমেন্টেশনটা আগে করে ওদের ক্ষেত্রেও কি করতে হয়, কোগুলেশন ফ্লোকুলেশনের পর সেডিমেন্টেশন করতে হয়। কারণ কোগুলেশন এবং ফ্লোকুলেশন পার্টে আপনার কেমিক্যাল ইউজ করা হয় যেটা ময়লার কণাগুলোকে একত্রিত করে ফেলে, ঠিক আছে, এবং বসিয়ে ফেলে। ওই যে বসিয়ে ফেলার পর ওইগুলো জমাতে হবে না, তো ওইগুলা যে জমবে ওই পার্টটাকে বলা হয় সেডিমেন্টেশন। যে পার্টের মধ্যে আপনার ময়লার কণাগুলো সব বসিয়ে ফেলবে। সো এই সেডিমেন্টেশন করার পরও কিন্তু কোগুলেশন ফ্লোকুলেশনের পার্টের পর কি করতে হয়, সেডিমেন্টেশন করতে হয়। সো কোগুলেশন এবং ফ্লোকুলেশন পার্টে কি কিভাবে কাজ করে, কেমিক্যালি কিভাবে রিঅ্যাকশন করে, ওদের মধ্যেকার কেমিস্ট্রি কি, সেই জিনিসগুলো আজকে ডিটেইলি জানবো আমরা। সো আমাদের আজকে পার্টের মধ্যে কোগুলেশন থাকবে। কোগুলেশনের কি কি টাইপ কোগুলেন্ট ইউজ করা হয় এগুলো অলরেডি আমরা আগে জেনেছি, কিছু হিন্টস পেয়েছি। আবার আমরা ক্লিয়ার হব ডোজিং কি জিনিস, হ্যাঁ, কি কি প্রকার, কতটুকু মানে কত গ্রাম অথবা কত কেজি কোগুলেন্ট অ্যাড করব ময়লা পানিতে, সেই জিনিসটা আমাকে জানতে হবে একটা টেস্টের মাধ্যমে, যেটাকে বলা হয় জার টেস্ট। র্যাপিড মিক্সিং, ঠিক আছে, র্যাপিড মিক্সিং কি, কোগুলেশন পার্টে র্যাপিড মিক্সিং করতে হয়। ফ্লোকুলেশন ডিজাইন প্যারামিটার, এরপর ফ্লোকুলেশনটা কিভাবে ডিজাইন করবো সেই প্যারামিটার গুলো জানবো। সো তাহলে আমাদের মেইন পারপাসটা কি কোগুলেশন এবং ফ্লোকুলেশন করার, টার্বিডিটি রিমুভ করা, ওয়াটার থেকে কি করা, টার্বিডিটি রিমুভ করা হইতেছে কি মেইন পারপাস। Turbidity is a cloudy appearance of water caused by small particles suspended therein, অর্থাৎ পানিতে ময়লার কণাগুলো ভেসে থাকার কারণে অথবা ময়লার কণাগুলোর উপস্থিতির কারণে আপনার টার্বিডিটিটা হয়, ঠিক আছে, এক কথায় শেষ। ওয়াটার উইথ লিটল অর নো টার্বিডিটি উইল বি ক্লিয়ার, তাহলে যে পানিতে টার্বিডিটি, ঠিক আছে, যে পানিতে কম ময়লা থাকবে সেই পানির টার্বিডিটি মোটামুটি পরিষ্কার হবে, ঠিক আছে, মানে টার্বিডিটি কম থাকবে। ওয়াটার উইথ হাই টার্বিডিটি ক্যান বি ভেরি ডিফিকাল্ট টু প্রপারলি ডিসইনফেক্ট, তাহলে যে পানিতে টার্বিডিটি বেশি সেই পানি ডিসইনফেক্ট করা খুবই কষ্টকর। ডিসইনফেক্ট মানে সেই পানিটাকে পরিশুদ্ধ করা খুবই কষ্টকর, ঠিক আছে, তাহলে এই পার্ট গুলো পড়তে হবে আমার। এই যে দেখেন টার্বিডিটি বললাম, এই যে এখানে এই পাত্রের মধ্যে কি হয়, পানির টার্বিডিটি খুবই কম, এই জন্য দেখতে পরিষ্কার। আর এখানে টার্বিডিটি কি অনেক বেশি, আপনার এটা 80 NTU, NTU হচ্ছে ইউনিট টার্বিডিটি, ঠিক আছে, তাহলে এটার টার্বিডিটি বেশি। এখন কিছু চার্ট দেখবো যে পার্টিকেলের ডায়ামিটার যখন আস্তে আস্তে কমে যাবে ওই পার্টিকেলটা কি হবে, ওই পার্টিকেলের স্যাটেলিং ভেলোসিটি আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। এই দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে পার্টিকেলের ডায়ামিটার 10 মিলিমিটার, সেটার স্যাটেলিং ভেলোসিটি 0.73, যেটার ডায়ামিটার 1 সেটা কি 0.23। এভাবে করে প্রত্যেকটা পার্টিকেলের ডায়ামিটার যতই কমতেছে, অর্থাৎ পার্টিকেলের যতই ছোট হচ্ছে ওই পার্টিকেলের স্যাটেলিং ভেলোসিটি আস্তে আস্তে ততই কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এগুলো হইতেছে পেবল কোর্সেন্ট, সেখান থেকে কমতে কমতে এগুলো কি হয়েছে, স্মল কলেজে চলে আসছে। তো দেখেন স্মল কলেজ মানে এটার সেটেল হতে এটার ভেলোসিটি 3 মিটার পার মিলিয়ন ইয়ার, অর্থাৎ এটার মিলিয়ন ইয়ার লেগে যাবে কি এটা সেটেল হতে। সো এই জন্যই আমাকে কি করতে হয়, কোগুলেন্ট এবং ফ্লোকুলেন্ট অ্যাড করতে হয়। কোগুলেন্ট aided sedimentation required to remove following impurities, কি কি ইম্পিউরিটিস গুলাকে দূর করতে হয় কোগুলেন্টের জন্য, মানে কোগুলেন্ট অ্যাড করে এগুলো পড়বো। মিসসেলেনিয়াস ফ্র্যাগমেন্টস অফ অ্যানিমালস এন্ড ভেজিটেবল ম্যাটার, অনেকগুলা অ্যানিমালের আপনার বজ্র, তারপর হচ্ছে ভেজিটেবলের যে বজ্রগুলা এগুলাকে কি রিমুভ করতে হবে। প্লাঙ্কটন, মেনলি ফাইটোপ্লাঙ্কটন, মাইক্রোস্কোপিক প্লান্টস, অর্থাৎ ছোট ছোট যে প্লান্ট গুলো আছে যেগুলো দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, এগুলাকে দূর করতে হবে। ফাইনলি ডিভাইডেড কলয়েডাল ম্যাটার এন্ড ক্লে, হ্যাঁ, কলয়েড ম্যাটার এবং ক্লে কে দূর করার জন্য আপনার কোগুলেন্ট অ্যাড করতে হবে। অর্গানিক কালারিং ম্যাটার পার্টলি ইন সলিউশন এন্ড পার্টলি ইন কলয়েডাল ফর্ম, অর্গানিক কালার কে দূর করার জন্য সলিউশন থেকে আপনার কোগুলেন্ট অথবা ফ্লোকুলেন্ট অ্যাড করতে হবে, রাইট। ব্যাকটেরিয়া এন্ড ভাইরাসেস ইন স্মল এক্সটেন্ট, আচ্ছা, ব্যাকটেরিয়া এবং ভাইরাস দূর করতেও কিন্তু এই কোগুলেন্টটা অ্যাড করা হয়। কমপ্লেক্স মিক্সচার অফ অর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ড দূর করার জন্য
এই কোগুলেন্ট অ্যাড করা হয়। তাহলে কোগুলেন্ট কি জন্য অ্যাড করা হয় সেগুলো এখন পড়লাম। এখন দেখবো কোগুলেশন ফ্লোকুলেশনের মতো আরো কিছু বর্ণনা। In conventional coagulation flocculation sedimentation, a coagulant is added to the source water to create an attraction among the suspended particle. তাহলে কোগুলেন্টটা কেন অ্যাড করা হচ্ছে সোর্স ওয়াটারের মধ্যে? সেগুলোর মধ্যে সাসপেন্ডেড যে কণাগুলো ভাসতেছে ওগুলোর মধ্যে আকর্ষণ বাড়ার জন্য। সরি, আকর্ষণ মানে একটা কণা একটা কণাকে আকর্ষণ করবে, অ্যাট্রাকশন বাড়বে এদের মধ্যে। অ্যাট্রাকশন বাড়লে এটা জমা হয়ে বিরাট আকার কণা ধারণ করবে। তাহলে কোগুলেন্টটা অ্যাট্রাকশন বাড়ার জন্য কি করা হচ্ছে? অ্যাড করা হচ্ছে। The mixture is slowly stirred to induce particles to clump together into flux. তাহলে মিক্সচারটাকে কি করা হচ্ছে? স্লোলি স্টির করা হচ্ছে। স্লোলি স্টির করে আপনার ফ্লোকুলেন্ট পার্টে, ঠিক আছে? কোগুলেন্ট পার্টে কিন্তু র্যাপিডলি মিক্স করে, আর ফ্লোকুলেন্ট পার্টে কি করে? স্লোলি মিক্স করে। কারণ ফ্লক কোথায় তৈরি হয়? ফ্লক তৈরি হয় ফ্লোকুলেশন পার্টে, এটা মনে রাখতে হবে। The water is then moved into a quiet sedimentation basin to settle out the solid. ওই যে এরপরে আমাকে এটা সেডিমেন্টেশন বেসিনে পাঠাতে হবে যেন সেটা বসে যায়। In a flash mixer, coagulant chemicals are added to the water and the water is mixed quickly and violently. অর্থাৎ ফ্লাশ মিক্সার যেখানে আপনার কোগুলেন্ট অ্যাড করে ওই পাত্রটাকে, অর্থাৎ ওই ট্যাঙ্কটাকে ফ্লাশ মিক্সার বলা হয়। ফ্লাশ মিক্সারে কেমিক্যাল অ্যাড করা হয় এবং সেখানে ওয়াটারটাকে খুব তাড়াতাড়ি মিক্স করতে হবে এবং সেটাকে নাড়তে হবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে কোগুলেন্ট পার্টে। The purpose of flash mixing is to evenly distribute the chemicals through the water. পানিটাকে কেন তাড়াতাড়ি নাড়া হয়? যেন কেমিক্যালটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। ফ্লাশ মিক্সিং টিপিক্যালি লাস্ট a minute or less. তাহলে ফ্লাশ মিক্সিংটা 1 মিনিটের ভিতরে করতে হবে, ঠিক আছে? যদি 1 মিনিট 30 সেকেন্ডের কম হয় অথবা যদি 1 মিনিটেরও বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। এখানে এই কথাটাই বলা আছে। After flash mixing, coagulation occur. ফ্লাশ মিক্সিং করার পরে কোগুলেশন প্রক্রিয়া মানে শুরু হবে। During coagulation, the coagulant chemicals neutralize the electrical charges of the fine particles of the water. তাহলে ফ্লাশ মিক্সিং করার সময় আপনার কোগুলেশন যে কোগুলেন্ট কেমিক্যাল গুলো আছে এগুলা ময়লার যে ইলেকট্রিক্যাল চার্জ গুলো আছে এগুলোকে কি করা হয়? এগুলোকে নিউট্রালাইজ করা হয়, ঠিক আছে? ময়লার অথবা ফাইন পার্টিকেল বলতে পারে, এইগুলাকে কি করা হয়? এগুলোর চার্জ গুলাকে নিউট্রালাইজ করে দেয়, allowing the particles to come closer together and form large clumps. এবং নিউট্রালাইজ করে প্রত্যেকটা কণাগুলাকে অ্যাট্রাকশন বাড়িয়ে একত্রিত করে এগুলাকে বড় বড় ক্লাম্প তৈরি করা হয়। ক্লাম্প মানে বড় বড় কণা। The final steps is flocculation. So coagulation এর পরে আপনার ফাইনাল স্টেপসটা কি? ফ্লোকুলেশন। During flocculation, a process of gentle mixing brings the fine particles formed by the coagulation into contact with each other. তাহলে কোগুলেশন পার্টে যে কোগুলেন্ট এড করেছি এরপরে ফ্লোকুলেশন পার্টে এগুলোকে কি করতে হবে? জেন্টাল মিক্সিং, অর্থাৎ স্লোলি মিক্স করতে হবে যেন ফাইন পার্টিকেল গুলা কোগুলেশন প্রক্রিয়ার মাধ্যমে একে অপরের কাছে এসে কি হয়? একত্রিত হয়। এটা flocculation typically lasts for about 30 to 45 minutes. এটা flocculation প্রক্রিয়া 30 থেকে 45 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? To summarize করতে হলে coagulation is the addition and rapid mixing of coagulant. তাহলে এটা হচ্ছে কি? coagulant-এর rapid mixing এবং addition. Destabilization of colloidal and fine particle. colloid এবং fine particle গুলোকে destabilize করে দেওয়া, ঠিক আছে? The initial aggregation of destabilized particle. তাহলে destabilized যে পার্টিকেল গুলো আছে এগুলোকে অ্যাগ্রিগেট করা, অর্থাৎ একত্রিত করা। ফ্লোকুলেশন পার্টটা কি তাহলে? The gentle agitation to aggregate destabilized particles to form rapid settling flow. তাহলে এটা হচ্ছে কি? আস্তে আস্তে নাড়া, হ্যাঁ, অ্যাগ্রিগেট করা কোনগুলোকে? যে destabilized পার্টিকেল গুলো আছে এগুলোকে অ্যাগ্রিগেট করে একত্রিত এনে, ঠিক আছে? এবং এগুলোকে র্যাপিড সেটলিং করা, মানে এগুলোকে ফ্লক তৈরি করে তাড়াতাড়ি সেটেল করে ফেলা হইতেছে ফ্লোকুলেশন পার্টের কাজ। তাহলে আমরা এইখানে সামারাইজটা করতে পারলে আমরা বুঝবো কোগুলেশনে কি প্রক্রিয়া হয় আর ফ্লোকুলেশনে কি প্রক্রিয়া হয়। এতক্ষণ যা পড়লাম এটা আমরা ফিগারের মাধ্যমে বুঝি, ঠিক আছে? তো প্রথমে আপনারা দেখেন এটাকে বলা হয় ফ্লাক্স মিক্সিং। এই ফ্লাক্স মিক্সিং এ র্যাপিডলি মিক্স করা হচ্ছে কোগুলেন্ট গুলাকে, এই জন্য এটাকে কোগুলেশন প্রক্রিয়া বলে। কোগুলেশনের পর এটাকে পাঠাতে হয় কোথায়? ফ্লোকুলেশন পার্টে। ফ্লোকুলেশন পার্টে আপনার জেন্টাল মিক্সিং হয়, অর্থাৎ স্লো মিক্সিং হয়। স্লো মিক্সিং এর পর সেটা চলে যাবে সেডিমেন্টেশন বেসিনে। সেডিমেন্টেশনে আপনার কণা ময়লার কণাগুলো যে ফ্লক তৈরি হয়েছিল এগুলো কি এখানে বসে গিয়ে স্লাজ তৈরি হবে, এবং স্লাজ গুলাকে রিমুভ করে আপনার এটাকে কোথায় পাঠিয়ে দিবে? পানিটাকে ফিল্ট্রেশন পার্টে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো আজকে কোগুলেশনের থিওরিগুলো আমরা জানবো। কোগুলেশন এবং ফ্লোকুলেশনে দুই ধরনের কলয়েড আছে।
দুই ধরনের কলয়েড আছে, সেটা হইতেছে কি হাইড্রোফিলিক কলয়েড আর একটা হচ্ছে হাইড্রোফোবিক কলয়েড। কোনটা হাইড্রোফিলিক আর কোনটা হাইড্রোফোবিক সেটা আমাকে জানতে হবে। হ্যাভ অ্যান অ্যাফিনিটি ফর ওয়াটার ডিউ টু এক্সিস্টেন্স অফ ওয়াটার সলিউবল ফ্লুইড। তাহলে যে কলয়েডের কণাগুলোর পানির প্রতি আকর্ষণ আছে সেটাকে হাইড্রোফিলিক বলা হয়, ঠিক আছে। যেমন অ্যামিনো, কার্বক্সিলিক, সালফোনিক, হাইড্রোক্সিল, এরা হচ্ছে কি হাইড্রোফিলিক কলয়েড। তাহলে যে কলয়েডের কণাগুলো পানির প্রতি আকর্ষণ আছে তাদেরকে হাইড্রোফিলিক কলয়েড বলে। আর অ্যাফিনিটি, তাহলে আমাকে ইংলিশে শিখতে হবে, আমি বাংলায় আনসার দিলে হবে না, আমাকে সব প্রত্যেকটা জিনিস কি ইংলিশেই আপনাকে আনসার দিতে হবে। একটা লাইন, শুধু একটা লাইনে ডিসক্রাইব করে দিতে হবে। যেমন এক্সাম্পল, এরা আরো এক্সাম্পল আছে, যেমন প্রোটিন, সোপ, সিনথেটিক ডিটারজেন্ট। তাহলে যে সোপ, ডিটারজেন্ট আছে এগুলা হইতেছে কি পানির কণার প্রতি আকর্ষণ আছে, এই জন্য এটাকে কি বলা হয় হাইড্রোফিলিক কলয়েড। আর হাইড্রোফোবিকটা কি, যেটা পানির প্রতি কম আকর্ষণ, ঠিক আছে। যেমন ইনঅর্গানিক কলয়েড, ইনঅর্গানিক যে কলয়েড গুলো আছে যেমন ক্লে, মেটাল, এরা পানির প্রতি আকর্ষণ এদের খুবই কম। তাহলে দুই ধরনের কলয়েড শিখলাম, একটা হচ্ছে হাইড্রোফিলিক, একটা হচ্ছে হাইড্রোফোবিক। এবার চলে আসি মেইন কেমিস্ট্রিতে। মেইন কেমিস্ট্রি কি, আপনার কলয়েডের কোগুলেশন প্রক্রিয়ায় চারটা ধাপে আপনার কোগুলেশনটা হবে, মানে কোগুলেশন অথবা ফ্লোগুলেশন যাই বলি, চারটা প্রক্রিয়ায় আপনাকে কি কোগুলেশন ফ্লোগুলেশন প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে। এই চারটা ধাপ হইতেছে কি ডাবল লেয়ার কম্প্রেশন, যে ডাবল লেয়ারটা আছে, ডাবল লেয়ার কি সেটা জানবো, ওটাকে কম্প্রেস করে ফেলতে হবে, চার্জকে নিউট্রালাইজ করে ফেলতে হবে, ময়লার কণাগুলোকে ব্রিজ করতে হবে এবং কলয়েড গুলোকে ইন্ট্রাপমেন্ট করতে হবে। তাহলে আমাকে চারটা প্রক্রিয়ায় আমরা বর্ণনা শিখবো। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ডাবল লেয়ার কম্প্রেশন, চার্জ নিউট্রালাইজেশন, ব্রিজিং এবং কি কলয়েডাল ইন্ট্রাপমেন্ট। এবার চলে আসি প্রথম থিওরিতে। ডাবল লেয়ার কম্প্রেশনটা কি, এই শিকারটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করেন এবং মনোযোগ দেন। যে ইলেকট্রিক ডাবল লেয়ারটা কি, এই যে এটা হইতেছে কি ময়লার কণা অথবা ফাইন পার্টিকেল বা কলয়েডাল পার্টিকেলের কণা। এই কণাগুলো চারদিকে দেখেন নেগেটিভ চার্জ, তাহলে ময়লার কণাগুলো নেগেটিভ চার্জ দিয়ে কি পরিপূর্ণ। এখন আমি এখানে প্লাস আয়ন যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে আপনার কি কোগুলেন্ট অথবা ফ্লোগুলেন্ট, এগুলোকে আমি অ্যাড করলাম এই জায়গায়। অ্যাড করার পর এগুলো কি হবে, এগুলো ময়লার কণার সাথে আকর্ষণ সৃষ্টি করবে, আকর্ষণ সৃষ্টি করে ময়লার কণাকে কি ডিস্টেবিলাইজ করে দিবে। ডিস্টেবিলাইজ করা মানে কি, এখানে নেগেটিভ চার্জের প্রাধান্য কমাই দিবে। তো ডিস্টেবিলাইজ করার ফলে এখানে মাঝখানে কিন্তু আবার কিছু প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এগুলার বৈজ্ঞানিক কিছু নাম আছে, যেমন ময়লার কণা থেকে আপনার এখানে এই এই বাউন্ডারিটা পর্যন্ত আপনার এটাকে বলা হয় ইলেকট্রিক ডাবল লেয়ার, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি ইলেকট্রিক ডাবল লেয়ার। তাহলে দেখেন এই ময়লার সারফেসের এই সারফেস পয়েন্ট থেকে একদম পুরো যতক্ষণ পর্যন্ত যতগুলো কণা আছে এই পুরাটা হচ্ছে ইলেকট্রিক ডাবল লেয়ার। এবার আসি সেকেন্ড যে লেয়ার, এই সেকেন্ড লেয়ার থেকে একদম বাহিরের লেয়ার পর্যন্ত এটাকে বলা হয় ডিফিউজ লেয়ার, ঠিক আছে। তাহলে এখানে এটাকে বলে এই সেকেন্ড যে লেয়ার, এটার প্লেনটাকে বলে স্ট্রিম প্লেন, আর একদম বাহিরের প্লেনটাকে বলে স্লিপিং প্লেন। তাহলে আমাকে এই নামগুলো দেখতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে স্ট্রিম প্লেন, এটা হচ্ছে স্লিপিং প্লেন। আর এখান থেকে বাহির পর্যন্ত একদম টোটাল লেয়ারটাকে ডিফিউজ লেয়ার বলে, আর একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত লেয়ারটাকে ইলেকট্রিক ডাবল লেয়ার বলে। তো আমার মেইন কথা হইতেছে কি, আমি যখন এখানে ওই কি বলে কেমিক্যাল ইউজ করব, কোগুলেন্ট বা ফ্লোগুলেন্ট ইউজ করব, এগুলা এসে কি করে আপনার এই লেয়ারটাকে কমিয়ে দেয়, এই লেয়ারটাকে কমিয়ে একদম কি নিউট্রালাইজ করে দেয়, ময়লার কণাগুলোকে নেগেটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে দেয়। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডাবল লেয়ার। এখানে কয়টা লেয়ার, একটা দুইটা, এই ডাবল লেয়ারটাকে আপনার কমাইয়া কি করে নিউট্রালাইজ করে দেয়, অর্থাৎ কমায় ফেলে, কম্প্রেস করে ফেলে। এই জন্য এটাকে বলা হয় ডাবল লেয়ার কম্প্রেশন। সো এখানে আপনার কিছু টার্ম আছে। প্রথম লেয়ার বরাবর যদি টানেন আপনার এটাকে বলা হয় সারফেস পটেনশিয়াল, যেহেতু এটা সারফেস এরিয়া, এটা কি বলা হয় সারফেস পটেনশিয়াল। যেহেতু এটাকে স্ট্রিম প্লেন বলা হইতেছে আর এটাকে বলা হয় স্ট্রিম পটেনশিয়াল। আর লাস্ট যে লেয়ারটা এটাকে বলা হয় জেটা পটেনশিয়াল। সো তিনটা লেয়ারের জন্য আপনার তিনটা পটেনশিয়াল পাবো, সারফেস, স্ট্রিম, জেটা পটেনশিয়াল, ঠিক আছে। এইভাবে ডট ডট দিয়ে আপনার গ্রাফটা এঁকে ফেলতে হবে। সো এখানে সবগুলো পটেনশিয়াল বোঝাচ্ছে আর এখানে হইতেছে ডিসটেন্স বোঝাচ্ছে। তাহলে আপনার এই যে সবচেয়ে বাহিরের ডিসটেন্সটাকে কি বলা হচ্ছে জেটা পটেনশিয়াল। তাহলে আপনার একটা ডাবল লেয়ার কখন কম্প্রেস হবে, যখন আপনার জেটা পটেনশিয়াল এর মান কমে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, জেটা পটেনশিয়াল এর মান যখন কমে যাবে আস্তে আস্তে, তখন কি হবে এই ডাবল লেয়ার গুলো কম্প্রেস হয়ে যাবে। তাহলে প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জেটা পটেনশিয়ালকে কমিয়ে ফেলা। জেটা পটেনশিয়াল কমিয়ে ফেলতে পারলে আপনার ডাবল লেয়ারটা কি হয়ে যাবে, কম্প্রেস হয়ে যাবে, অর্থাৎ তখন এই নেগেটিভ চার্জের কি হয়ে যাবে, প্রাধান্য কমে যাবে, তখন ময়লার কণাগুলা
সবগুলো কি একত্রিত হয়ে যেতে পারবে। ঠিক আছে, এভাবে করে আপনার এই কি করা হয়, এই প্রথম যে প্রক্রিয়াটা ডাবল লেয়ার কম্প্রেশন, এভাবেই মেইনলি বিক্রিয়া করা হয়। ঠিক আছে, তাহলে এভাবে করে গ্রাফটা সুন্দর করে আঁকে ফেলবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টার্ম জানতে হবে, কোনটা কোন লেয়ার, তারপর কোনটা কোন প্লেন, কোনটা কোন পটেনশিয়াল, কোন পটেনশিয়ালটাকে কমাই ফেললে আপনার মরার কণাটা ডিস্টেবলাইজ হয়ে যাবে। এইটাই হচ্ছে প্রক্রিয়া। তাহলে ওই যে যেগুলো বললাম ওইগুলোই। সারফেস চার্জ কোনটা, একদম এই প্রথমে যে চার্জটা ছিল সারফেসের সাথে লাগানো, এই যে মাইনাস, এটা হইতেছে কি সারফেস চার্জ, এই জন্য এটাকে নেগেটিভ বলা হইতেছে। স্ট্রেন লেয়ারটা কি, স্ট্রেন লেয়ারটা হচ্ছে কি যখন সারফেস লেয়ারের অপোজিট কোনো চার্জ আনবো, কাউন্টার আয়ন আনবো অ্যাটাক করার জন্য, সেটাকে কি বলা হচ্ছে, স্ট্রেন লেয়ার। তাহলে এই যে স্ট্রেন লেয়ার যেটা দেখছেন সবুজ, এখানে কি আপনার প্লাস কিছু আয়ন চলে আসছে, দেখেন খেয়াল করেন। তাহলে সারফেস লেয়ারকে আপনার অ্যাটাক করার জন্য যদি অন্য অপোজিট আয়ন নিয়ে আসি, ওই লেয়ারটাকে বলা হয় স্ট্রেন লেয়ার। ডিফিউজ লেয়ারটা কি, ডিফিউজ লেয়ার হচ্ছে film of the dispersion medium solvent adjacent to the particle. Diffuse layer contains free ion with a higher concentration of the counter ion. Diffuse লেয়ারটা সেম, এখানে ফ্রি আয়ন থাকবে, ফ্রি মানে এখানে পজিটিভ নেগেটিভ থাকবে, কিন্তু সারফেস লেয়ারের অপোজিট যে কাউন্টার আয়ন ওইটা হচ্ছে বেশি থাকবে। The ion of the diffuse layer are affected by the electrostatic force of the charged particle. তাহলে চার্জ পার্টিকেলের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্বারা এটা কি হয়, এটা আকর্ষিত হয়। ঠিক আছে, এফেক্টেড অর্থাৎ এখানে এফেক্ট করা, এফেক্ট হয়। এই যে বাহিরের যে লেয়ারটা, এটাকে বলা হচ্ছে ডিফিউজ লেয়ার। তাহলে ডিফিউজ লেয়ার হচ্ছে এখানে ফ্রি আয়ন থাকবে সবগুলা, কিন্তু অপোজিট এই সারফেস লেয়ারের অপোজিট আয়ন গুলো বেশি থাকবে, এবং ওই আয়ন গুলো কি হয়, এই নেগেটিভ চার্জ দ্বারা এফেক্টেড হয়। এরপরে দেখবো আপনার কিভাবে আপনার রিপালসিভ ফোর্স কি জিনিস, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আমি যেটা বলেছিলাম, যেটা পটেনশিয়াল মেজার অফ দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক চার্জ সারাউন্ডেড বাই দ্য পার্টিকেল। তাহলে যেটা পটেনশিয়ালটা হচ্ছে কি আমার চারদিকে যে ইলেকট্রিক চার্জটা আছে সেটা কি পরিমাণ আছে কোলাইডাল পার্টিকেলের, সেই জিনিসটাই বোঝায়। যেটা পটেনশিয়াল as the amount of repulsive force which keeps the particles in the suspension. যেটা হচ্ছে শেলটা হচ্ছে কি আপনার এমন একটা ফোর্স তৈরি করে যেটা আপনার পার্টিকেল গুলাকে কি বাসাতে সাহায্য করে, সাসপেনশন হইতে সাহায্য করে। তাহলে if the zeta potential is large, the more coagulants will needed. তাহলে আপনারা খেয়াল করেন, আমি যদি গ্রাফ থেকে যেটা পটেনশিয়ালের মান বেশি পাই, অর্থাৎ এইটার মান যদি বেশি পাই, আপনারা এইটাকে কি আমরা এখানে কোগুলেন্ট লাগবে বেশি, যেটা পটেনশিয়াল মান যত কম পাবো সেখানে কোগুলেন্ট লাগবে তত কম। গেল, when coagulant electrolytes are added into water, it changes ionic concentration. তাহলে যখন কোগুলেন্ট অথবা ইলেকট্রোলাইট অ্যাড করা হবে পানিতে, সেগুলোর কি আয়নিক কনসেন্ট্রেশন, পানির অর্থাৎ পানির আয়নিক কনসেন্ট্রেশনটা চেঞ্জ হয়ে যায়, which compress double layer, যেটা ডাবল লেয়ারকে কম্প্রেস করে ফেলতেছে, and weaken repulsive force. তাহলে যে রিপালসিভ ফোর্সটা আছে কণার মধ্যে, ওটাকে কি করতেছে, ওটাকে উইক করে দিচ্ছে। The basic goal of coagulation is to reduce the net repulsive force. তাহলে আমাদের যে বেসিক নিড সেটা হইতেছে কি নেট রিপালসিভ ফোর্সটাকে কমিয়ে ফেলা। ঠিক আছে, রিপালসিভ ফোর্স কমিয়ে ফেলতে পারলে আপনার কি নেগেটিভ আয়ন গুলা কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে যেটা পটেনশিয়ালের মান কমানো, রিপালসিভ ফোর্সের মান কমানো, এবং রিপালসিভ ফোর্সকে উইক করে দেওয়া, এবং পানিতে আয়নিক কনসেন্ট্রেশন চেঞ্জ করে দেওয়া, এগুলো হইতেছে আমার মেইন উদ্দেশ্য। প্রথম প্রক্রিয়া শেষ। এখন আপনার দেখেন এখানে কিভাবে কি করতেছে, এই যে ময়লার কণাগুলা আপনার আয়ন গুলা প্লাস আয়ন গুলা এসে এই লেয়ার গুলাকে কি কম্প্রেস করে দিতেছে। ঠিক আছে, তাহলে এখানে কোগুলেন্ট অথবা ইলেকট্রোলাইট
তাহলে আপনার যেটা মেইন কাজ সেটা হচ্ছে প্রথম যে প্রক্রিয়া সেটা হচ্ছে ডাবল লেয়ার গুলাকে কম্প্রেস করে ময়লার কণাগুলোকে পাশাপাশি নিয়ে আসা, ঠিক আছে। ডাবল লেয়ারকে কম্প্রেস করে ময়লার কণাগুলোকে কি করা, পাশাপাশি নিয়ে আসা। এরপরে কি করতে হয় দেখেন, এরপরে আপনার যেটা সেকেন্ড প্রক্রিয়া সেটা হচ্ছে নেগেটিভ চার্জ পার্টিকেল গুলাকে কাউন্টার আয়নের মাধ্যমে কি করা হয়, নিউট্রালাইজ করে ফেলা হয়। তাহলে আপনার এইটাই ছিল নেগেটিভ পার্ট। এখানে আপনার অ্যালাম দিয়ে, অর্থাৎ অ্যালাম মানে অ্যালুমিনিয়াম সালফেট, অথবা এই অ্যালুমিনিয়াম সালফেটটা দিয়ে কি করেছে, প্লাস আয়ন চারদিকে অ্যাটাক করে আপনার এটাকে নিউট্রালাইজ করে ফেলছে, ঠিক আছে। নিউট্রালাইজ পার্টিকেল উইথ নো ডাবল লেয়ার, এখানে কোনো আর ডাবল লেয়ার নাই, এটাকে নিউট্রালাইজ করে ফেলছে পুরো ময়লার কণাটাকে। সো সেকেন্ড পার্ট হচ্ছে কি আপনার নিউট্রালাইজ করা। প্রথমটা হচ্ছে ডাবল লেয়ার কম্প্রেস করা, দ্বিতীয়টা হচ্ছে চার্জ নিউট্রালাইজ করা। কিভাবে? ওই পজিটিভ আয়ন দিয়ে। তৃতীয় পার্ট হচ্ছে এই যে আমি যতগুলো ময়লার কণাকে নিউট্রালাইজ করছি এগুলা সবগুলো একটা নির্দিষ্ট চেইনের মধ্যে নিয়ে আসা, অর্থাৎ সবগুলোকে কাছাকাছি নিয়ে আসা, এটাকে বলা হয় ব্রিজিং। তাহলে এটা পলিমার চেইনের মতো কি করে, এটা কাজ করে। পলিমার চেইন গুলো যেমন একে অপরকে আকর্ষণ করে, ময়লার কণাগুলো সব একসাথে নিয়ে এসে একটা চেইনের মতো গঠন করবে, এটাকে বলা হয় ব্রিজিং, ঠিক আছে। তাহলে ব্রিজিং occurs when covalent forms threads or fiber which attach to several colloids, capturing and bridging them together. Higher molecular weight means longer molecule and more effective bridging. যত মলিকিউল গুলো ওয়েট বাড়বে একে অপরকে কাছে নিয়ে এসে ততই বেশি কি হবে, আপনার ব্রিজটা তত বেশি মানে খুব ইজিলি হবে এবং বড় একটা মলিকিউলস তৈরি করবে সবগুলো মিলাই। তাহলে ব্রিজিং পার্ট গেল। এখন দেখবো যে কোলয়েডাল ইনট্র্যাপমেন্টটা কি। কোলয়েডাল ইনট্র্যাপমেন্ট হচ্ছে আমাদের লাস্ট পার্ট, ঠিক আছে, কোগুলেশন প্রক্রিয়ার লাস্ট পার্ট। Sufficient amount of coagulant, ঠিক আছে, can generate rapid precipitate and colloid may become immersed in this, অর্থাৎ যেটা বলা হচ্ছে মানে ময়লার কণাগুলোকে খুব তাড়াতাড়ি ফ্লক তৈরি করার জন্য আপনার এই কোগুলেন্ট গুলা খুবই কার্যকর। যেমন অ্যালুমিনিয়াম সালফেট, ফেরিক ক্লোরাইড, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো খুব তাড়াতাড়ি আপনার কি করে, অদক্ষেপ সৃষ্টি করে। তো অদক্ষেপ সৃষ্টি করার ফলে অদক্ষেপ গুলাই কি আপনার ফ্লক হিসেবে তৈরি হচ্ছে। তো এই কোগুলেন্ট গুলো তাড়াতাড়ি ফ্লক আপনার কি বলে প্রিসিপিটেট হচ্ছে, অর্থাৎ অদক্ষেপ সৃষ্টি করতেছে, অদক্ষেপ গুলাই তাড়াতাড়ি ফ্লক তৈরি করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হচ্ছে কোগুলেন্ট ইনট্র্যাপমেন্ট। তাহলে দেখেন অনেকগুলো ময়লার কণা মিলে আপনার এই ফ্লক তৈরি করছে এবং এই ফ্লক গুলা তাড়াতাড়ি আপনার বসে যাচ্ছে, এটাকে বলা হয় কি কোগুলেন্ট ইনট্র্যাপমেন্ট, ঠিক আছে, কোগুলেন্ট বা কোলয়েডাল ইনট্র্যাপমেন্ট। চারটা প্রক্রিয়া শেষ। এখন আমি দেখব কি কি জিনিস কোগুলেশনকে এফেক্ট করে, কোগুলেশন প্রক্রিয়াকে ধীরগতি করে ফেলে। টাইপস অফ কোগুলেন্ট, কোন টাইপের কোগুলেন্ট ইউজ করতেছি, কোয়ালিটি আর ডোজ অফ কোগুলেন্ট, কি মানে কতটুক কোগুলেন্ট আমরা ইউজ করতেছি এবং কোন কোয়ালিটির কোগুলেন্ট ইউজ করতেছি। ক্যারেক্টারিস্টিক অফ ওয়াটারের ক্যারেক্টারিস্টিক কেমন, টেম্পারেচার বেশি না কম, পিএইচ বেশি না কম, ওখানে সাসপেন্ডেড ম্যাটার বেশি না কম, এগুলোর আপনার কোগুলেশন প্রক্রিয়াকে এফেক্ট করে। টাইম টার্বুলেন্স এন্ড মেথড অফ মিক্সিং, আপনার কতক্ষণ ধরে আপনার কোগুলেশন ইউজ করতেছেন, অ্যাড করতেছেন, ওখানে পানির টার্বুলেন্স কেমন এবং কি প্রক্রিয়া আমি এটাকে মিক্স করতেছি, এই সবগুলোই আপনার কি কোগুলেশন প্রক্রিয়াকে এফেক্ট করে। শেষ। এখন দেখবো জার টেস্ট কি, কমন কোগুলেশন কি, কোগুলেন্টস গুলো কি। হ্যাঁ, জার টেস্ট আমি শুরুতেই বলে দিয়েছিলাম, পানিতে কি পরিমাণ কোগুলেন্ট আমি ইউজ করব সেটা প্রথমে আমি প্রাথমিকভাবে আমি ল্যাবে টেস্ট করব। ল্যাবে 6টা জার থাকবে, 6টা জারে সেম পানি থাকবে, সেম অ্যামাউন্টের পানি থাকবে, আর 6টা জারে আমি 6 ভাবে মানে আমি কি নিব, আমি কোগুলেন্ট নিব। কোথাও 5 গ্রাম, কোথাও 10 গ্রাম, কোথাও 15 গ্রাম, কোথাও এভাবে করে আপনি 6টাতে 6 প্রকার কোগুলেন্ট নিব। কোগুলেন্ট নিয়ে আপনার জেন্টালি মিক্স করতে থাকবো। মিক্স করার পর দেখবো যে কোনটাতে আপনার একটা নির্দিষ্ট সময় পর কোনটার পানি খুব তাড়াতাড়ি পরিষ্কার হলো, তো আমি ওই জারটা কি করবো, সিলেক্ট করে ফেলবো, ঠিক আছে, যেটাতে খুব তাড়াতাড়ি পানি পরিষ্কার হয়ে গেছে, যে টার্বিডিটি ফ্রি হয়ে গেছে। সো ওইখানে কি পরিমাণ কোগুলেন্ট অ্যাড করা হয়েছে সেটাই মাথায় রাখবো আমরা, ঠিক আছে। তাহলে ধরেন 100 গ্রাম পানির জন্য আপনি 30 গ্রাম কি কোগুলেন্ট ইউজ করছেন, তাহলে এইভাবে করে আপনি বড় মাপের জন্য কত গ্রাম কোগুলেন্ট ইউজ করতে হবে সেটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে এভাবে ছোট টেস্টের মাধ্যমে আমরা কি করি, আমরা বড় প্লান্টের জন্য কি পরিমাণ কোগুলেন্ট বা ফ্লোকুলেন্ট ইউজ করতে হবে সেটাই বের করতে হবে জার টেস্টের মাধ্যমে। তাহলে এই জার টেস্ট হইতেছে কি, যেখানে কি পরিমাণ কোগুলেন্ট ইউজ করতে হবে সেটাই বের করা হয়। তো যেটাই বলেছিলাম প্রথমে আপনার র ওয়াটার স্যাম্পল, আপনার ওই ময়লা পানিটাকে আপনার
500 বা 1000 ml এর 6টা জারে নিতে হবে, জারটা আইদার 500 ml অথবা 1000 গ্রাম, সরি 1000 ml। ঠিক আছে, তাহলে 6টা জারই সেম হইতে হবে, আইদার 500 আইদার 1000। শেষ। এবার সবগুলোর পিএইচ গুলাকে আবার স্ট্যান্ডার্ড করে অ্যাডজাস্ট করে নিতে হবে পিএইচ গুলাকে। যেমন সবগুলোর পিএইচ যদি এদিক সেদিক হয়, আপনার সালফিউরিক অ্যাসিড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে সেটার পিএইচ গুলাকে সব অপটিমাম মানে একই লেভেলে নিয়ে আসবো। শেষ। অ্যাড ডিফারেন্ট ডোজ, আমি ডিফারেন্ট ডোজ অ্যাড করতে থাকবো 0 থেকে 50 mg পার লিটার। ঠিক আছে, মানে আমি 10 mg করে করে ডিফারেন্স রাখবো, প্রথমটাতে 10, তারপরটাতে 20, 30, 40 এভাবে করে আপনার কি 50 mg পার লিটার পর্যন্ত আপনার কোগুলেন্ট অ্যাড করতে থাকবো। ঠিক আছে, অ্যালাম অথবা আয়রন যে কোনো কোগুলেন্ট হইতে পারে। র্যাপিডলি মিক্স করবো জারগুলাকে, যেমন 100 অথবা 150 আরপিএম। ঠিক আছে, রিভলিউশন পার মিনিট, আরপিএম হচ্ছে ইউনিট আর কি ঘূর্ণনের। তাহলে 1 মিনিটের মধ্যে আমি এত ঘূর্ণন দিয়ে দিব ওগুলাকে। ঠিক আছে, যেন এরা একে অপরের কাছাকাছি চলে আসে, কোগুলেন্ট গুলো মিক্স হতে পারে। তারপর এটাকে স্টিরিং স্পিডটাকে আস্তে আস্তে কি করব আমরা কমিয়ে দিব, 25 থেকে 30 আরপিএম করে দিব 25 এবং 30 মিনিটের মধ্যে। এরপরে কি করতে হবে, এরপরে আমাকে এভাবে অবজার্ভ করতে হবে যে কোনটার মধ্যে পানি তাড়াতাড়ি পরিষ্কার হইতেছে। তাহলে টার্ন অফ দা মিক্সার, এরপর মিক্সিংটা টার্ন অফ করে দিব 30 বা 45 মিনিট পর। তারপর আমাকে দেখতে হবে কোন পানিটায় টার্বিডিটি তাড়াতাড়ি ফ্রি হয়ে গেছে, অর্থাৎ টার্বিডিটি কমে গেছে। তারপর আমি ওই লোয়েস্ট রেসিডুয়াল টার্বিডিটিকে অপটিমাম কোগুলেশন ডোজ হিসেবে কাউন্ট করব। যেমন এই পানিটা আপনার কি হয়েছে, খুব পরিষ্কার হয়ে গেছে, তাহলে এখানে যে ডোজটা ইউজ করছি সেটাকে অপটিমাম হিসেবে আমি কাজে লাগাবো। ঠিক আছে, এভাবে করে আপনার বড় স্কেলের জন্য কনভার্ট করে কোগুলেন্ট মানটা বের করতে হবে। তাহলে কোগুলেন্ট কি কি টাইপের কোগুলেন্ট ইউজ করা হয় সেগুলো জানতে হবে। অ্যালুমিনিয়াম সালফেট, ক্লোরিনেটেড কপারস, ফেরাস সালফেট এন্ড লাইম, ম্যাগনেসিয়াম কার্বনেট, সোডিয়াম অ্যালুমিনেট। এই নামগুলো কয়েকবার করে করব, শেষ আমার মাথায় ঢুকে যাবে, আর করতে হবে। এখানে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফার হচ্ছে কি চিপার অর্থাৎ সস্তা, বাট আয়রন সল্টস আর মোর ইফেক্টিভ ওভার ওয়াইডার পিএইচ রেঞ্জ। কিন্তু আয়রনের সল্ট গুলো আপনার যেখানে পিএইচ বেশি ওখানেও ভালো কাজ করে। তাহলে দুইটাই বললো। এখন দেখেন এখানে অ্যালুমিনিয়াম সালফেট কিভাবে কাজ করে। অ্যালুমিনিয়াম সালফেট আপনার এই ময়লা পানির সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের পদক্ষেপ তৈরি করে, এবং এটার জন্য পিএইচ থাকা লাগে 6.5 থেকে 8.5। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের প্রক্রিয়াটা দেখাই দিল এভাবে। তারপর গেল আপনার, এরপরে আসবে অ্যালুমিনিয়াম সালফেট। সেম অ্যালুমিনিয়াম সালফেট এর বাকি বিক্রিয়াগুলো দেখাইছে যে কিভাবে এই প্রথমটা ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, পরটা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া, এভাবে করে পদক্ষেপ সৃষ্টি হইতেছে। ঠিক আছে, তো আমার বিক্রিয়াগুলো জানার দরকার নাই, আমার কোনটা আপনার ভালো এলাম সেটাই জানতে হবে, মানে কোনটা ভালো কোগুলেন্ট সেই জিনিসটা জানলেই হলো। এখন আমি দেখবো অ্যাডভান্টেজ গুলা কি, মানে আমি যদি অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম ইউজ করি সেটা কি হয়। এটা টেস্ট এবং অর্ডারটা রিডিউস করে ফেলে, এটা চিপ, এটা সস্তা, এটা ইজিলি অ্যাভেলেবল, এটা তাড়াতাড়ি পানির সাথে মিশে যায়। ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিফিকাল্ট টু ডি ওয়াটার দ্য স্লাশ, এটাকে স্লাশটাকে ডি ওয়াটার অর্থাৎ স্লাশটাকে পুনরায় প্রক্রিয়াজাত করা এটা খুব কষ্ট অ্যালাম দিয়ে। তাহলে এটার জন্য লাগে 10 থেকে 20 mg পার লিটার। ঠিক আছে, প্রতি লিটারে 20 থেকে 30 mg অ্যালাম লাগে। তাহলে এইগুলো হচ্ছে অ্যালার্মের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তাহলে এই যে অ্যালুমিনিয়াম সালফেট এসে ময়লার কণাকে ডিস্টেবিলাইজ করে এটাকে ফ্লক তৈরি করবে, এরপর এগুলোকে কোলয়েডাল ইনভেস্টমেন্ট অর্থাৎ সবগুলোকে একত্রিত করে ফেলবে। শেষ। এখন দেখবো ফেরাস সালফেট, দ্বিতীয় আরেকটা কোগুলেন্ট। এটার জন্য পিএইচ থাকা লাগে 3.5 থেকে 6.5। ঠিক আছে, আর এটা হায়ার পিএইচ এর জন্য কি এটা কাজ করে মোর এক্সপেন্সিভ, এটা অ্যালামের চেয়ে এক্সপেন্সিভ বেশি। এটা কালার রিমুভালের জন্য খুবই এফেক্টিভ, এটা পানির সাথে কম মিশে। ঠিক আছে, গেল কাজ। তাহলে ফেরাস সালফেট কিভাবে বিক্রিয়া করে, ক্লোরাইনের সাথে বিক্রিয়া করে প্রথমে ফেরাস, ঠিক আছে, ফেরাস সালফেট তৈরি করবে। তারপর হচ্ছে ফেরাস সালফেট আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট এবং ফেরাইট হাইড্রোক্সাইড তৈরি করবে, যেটা আপনার এই ফেরাস সালফেটের সাথে তৈরি করবে, যেটা আপনার কি করে পদক্ষেপ সৃষ্টি করে। সেম ভাবে ফেরিক ক্লোরাইড আরেকটা কোগুলেন্ট, এটাও আপনার পদক্ষেপ সৃষ্টি করবে এইভাবেই। তাহলে আপনার সুবিধা কি, ফেরাস সালফেট এবং লাইম। ফেরাস সালফেট ক্যান রিচ উইথ ন্যাচারাল ক্যালসিয়াম বাইকার্বনেট অ্যালকালিনিটি, বাট ফেরাস সালফেট খুব তাড়াতাড়ি পদক্ষেপ সৃষ্টি করে ফেলতেছে অ্যালকালাইন ওয়াটারে, কিন্তু এটা খুব স্লো প্রসেস।
এটাতে লাইম এড করা হচ্ছে, ঠিক আছে। এটার জন্য যারা ফেরিক হাইড্রোক্সাইড ইজ gelatinous flock which is heavier than flock formed by alum. Optimum pH range is below 7. এটার জন্য আপনার pH 7 এর নিচে থাকা লাগে, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফেরাস সালফেটের কি সুবিধা অসুবিধা। তাহলে ফেরাস সালফেট, এখানে আমরা এর আগে পড়ছি ফেরিক, এখন পড়তেছি ফেরাস। তো এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, একটা এক এক রকম। এটাও সেম, এটার প্রক্রিয়া ফেরাস সালফেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে আপনার ওটাকে সৃষ্টি করতেছে, ঠিক আছে। এরপর আসে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং লাইম। ম্যাগনেসিয়াম কার্বনেট সেম ওদেরকে সৃষ্টি করতেছে। সোডিয়াম অ্যালুমিনেট যেটা আছে এই কোগুলেন্ট, এটাও সেম আপনার খুব আর্লি কি করে পদক্ষেপ সৃষ্টি করে, এবং এটা পিএইচ 6 থেকে 8.5 থাকা লাগে। প্রত্যেকটা কোগুলেন্টের কি দেখলাম, মানে কিভাবে কাজ করে, কিভাবে বিক্রিয়া করে, এগুলো দেখলাম। এখন আমি কম্পারিজন করব, আমার অ্যালাম ভালো নাকি আয়রন সল্ট ভালো। আয়রন সল্ট ফর্ম হেভি ফ্লক অ্যাজ কম্পেয়ার টু অ্যালাম। আয়রন সল্ট খুব হেভি ফ্লক, মানে খুব ভারী ফ্লক তৈরি করে অ্যালামের চাইতে। তাহলে সলিড তাড়াতাড়ি রিমুভ হয়, আয়রন সল্টে সলিড তাড়াতাড়ি রিমুভ হয়। তারপর টাইম অফ রিঅ্যাকশন অফ ফ্লক ফরমেশন ইজ লেস ফর আয়রন সল্ট। আয়রন সল্টের জন্য টাইমটা কম লাগে, মানে খুব আর্লি ফ্লক তৈরি করে ফেলে। আয়রন সল্ট আপনার বেশি পিএইচও কাজ করতে পারে। আয়রন সল্ট আপনার টেস্ট অর্ডার গুলোকে রিমুভ করে ফেলে পানির। লেস মাড বল ফরমেশন অ্যাজ কম্পেয়ার টু অ্যালাম। এটা বল ফরমেশনটা কি হয়, অ্যালামের চাইতে খুব কম মাড তৈরি করে, ঠিক আছে। আন্ডার সাম কেসেস আয়রন সল্টস আর মোর ইকোনমিক্যাল। আয়রন সল্টটা হচ্ছে কি আর বেশি ইকোনমিক্যাল, ঠিক আছে। তারপর আয়রন সল্ট কজ স্টেইনিং এন্ড প্রমোটস গ্রোথ অফ আয়রন ব্যাকটেরিয়া। আচ্ছা, আয়রন সল্ট স্টেইনিং তৈরি করে এবং সেটা আয়রন ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আয়রন সল্ট মেক্স ওয়াটার মোর কোরোসিভ অ্যাজ কম্পেয়ার টু অ্যালাম। আয়রন সল্ট হচ্ছে আপনার কোরোসিভ, মানে কোরোশন তৈরি করে অ্যালামের চাইতেও বেশি। হ্যান্ডলিং অফ আয়রন সল্ট রিকোয়ার্স স্কিল। আয়রন সল্টকে হ্যান্ডলিং করতে আপনার স্কিল দরকার হয়। মোর কার্বন ডাইঅক্সাইড ইজ ফর্ম সো ওয়াটার বিকামস কোরোসিভ। এই যে আয়রন সল্টের জন্য বেশি কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, ফর্ম তৈরি হয়, যেটা পানির জন্য কি খুবই, মানে পানিতে কোরোশন ইজিলি তৈরি করে। অ্যালাম কোগুলেন্ট মে নট বি প্রপার ইফ কে অর Na are present in water। যদি পানিতে পটাশিয়াম অথবা সোডিয়াম থাকে তাহলে অ্যালাম কোগুলেশন কি হয় না, কাজ হয় না, ঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আপনার এই কম্পারিজন দুইটা থেকে চিন্তা করবেন আপনারা যে কোন ধরনের অ্যালামটা আপনারা ইউজ করবেন বা কিনবেন কোগুলেশন পার্টের জন্য, আপনাকে বের করে নিতে হবে, ঠিক আছে। কোগুলেশন আর used to produce quick forming dense and rapid settling flock। তাহলে কোগুলেশন কি কেন ইউজ করা হয়, কুইক তাড়াতাড়ি এবং র্যাপিডলি ফ্লক গুলাকে সেটেল করার জন্য। তাহলে এখন কোগুলেশনের মধ্যে পলি ইলেকট্রোলাইটস এক ধরনের কোগুলেন্ট, পিএইচ অ্যাডজাস্টমেন্ট করা লাগে, অ্যালকালিনিটি অ্যাডজাস্ট করা লাগে এবং টার্বিডিটি অ্যাডজাস্ট করা লাগে। তাহলে আমি শুধু কিছু কেমিক্যাল ইউজ করে দিলেই হবে না, আমাকে ওখানে পিএইচটা অ্যাডজাস্ট করতে হবে পানিতে। অ্যালকালিন যদি পিএইচ ঠিক না থাকে, অ্যালকালিনিটি দেখতে হবে, হ্যাঁ, অ্যালকালিনিটি বেশি হলে আবার কোগুলেন্ট বেশি লাগবে, এই টাইপের। তো অ্যালকালিনিটি ঠিক করতে হবে, আবার পানিতে টার্বিডিটিও ঠিক করতে হবে, পলি ইলেকট্রোলাইট সেট করতে হবে। তো অনেকগুলো কাজ। পলি ইলেকট্রোলাইট হচ্ছে কি কিছু লার্জ পলিমার, যেগুলো আপনার পজিটিভ হইতে পারে আবার নেগেটিভ হইতে পারে, অ্যানায়নিক বা ক্যাটায়নিকও হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যেমন স্টার্চ, পলি ইলেকট্রোলাইটস এর একটা উদাহরণ হচ্ছে স্টার্চ। এটা খুবই সিনথেটিক। তারপর এটা আপনার কিভাবে কাজ করে, এটা কেমিক্যাল ব্লিচিং এর মাধ্যমে এগুলা রিপালসিভ ফোর্স গুলোকে কমিয়ে ফেলে, ঠিক আছে। ইন্টারঅ্যাকশন বিটুইন রিঅ্যাকটিভ গ্রুপস অন দ্য পলি ইলেকট্রোলাইটস এন্ড দ্য ফ্লক। তাহলে পলি ইলেকট্রোলাইটস গুলো দেখতে কিরকম, পলি ইলেকট্রোলাইটস গুলো হচ্ছে এরকম, এটা হচ্ছে পলিমার। তো এখানে ময়লার কণাগুলো সবগুলো এসে কি হয়, অ্যাগ্লোমিরেট হয়, মানে আকর্ষিত হয়ে যায়, ঠিক আছে। তাহলে সাসপেন্ডেড যে কণাগুলো আছে এগুলোকে কি করা হয়, এগুলোকে ফ্লোকুলেশন করা হয়। তাহলে পলি ইলেকট্রোলাইটস এক ধরনের কি কোগুলেন্ট, যেটা হচ্ছে পলিমারের মতো, ঠিক আছে। is used if pH of water to be treated is not within the optimum pH of the coagulant. pH is increased using lime, pH is reduced using sulfuric acid। pH কে ইনক্রিজ করা হয় যদি দেখা গেছে পানিতে pH আপনার কম, তখন লাইম ইউজ করে pH কে ইনক্রিজ করে দিব। যদি দেখা গেছে পানিতে pH বেশি, তখন আপনার
কি করা হবে, সালফিউরিক অ্যাসিড অ্যাড করে পানির পিএইচ কমিয়ে ফেলা হবে। এভাবে করে পিএইচটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে, যদি পানির পিএইচ কম বেশি হয়। দেখা গেছে আমার একটা কোগুলেন্টের জন্য 6.5 থেকে 8.5 টাকা লাগবে, কিন্তু পিএইচ হচ্ছে 9.5, তখন কি করতে হবে, আমার পিএইচটাকে কমানোর জন্য অ্যাসিড ইউজ করতে হবে। এভাবে করে পিএইচটাকে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। এরপর অ্যালকালিনিটি, সেম ভাবে আপনার পানিতে দেখা গেছে অ্যালকালিনিটি কি অ্যাডজাস্টেড না ওই ওই ফ্লকের জন্য, ঠিক আছে, তখন সেটাকে কি করতে হবে, হাইড্রেটেড অথবা স্লেট লাইম ইউজ করতে হবে অথবা সোডা অ্যাশ ইউজ করতে হবে, যেটা খুব এক্সপেন্সিভ। তাহলে আমি তাহলে টার্বিডিটি এডিশন, এবার আসি টার্বিডিটি। যদি দেখা গেছে আমার পানিতে টার্বিডিটি কম বেশি, তখন সেটাকে অ্যাডজাস্ট করতে হবে। এখানের জন্য পার্টিকুলেট কনসেন্ট্রেশন টু অ্যাচিভ র্যাপিড কোগুলেশন থ্রু সাফিসিয়েন্ট ইন্টারপার্টিকেল কোলিশন, তাহলে কোগুলেশন ইউজ করে আমি টার্বিডিটিটাকে কি ঠিক করতে হবে আমাকে, is done by recycling chemically precipitated salt. Bentonite clays are also used to use that purpose. তাহলে bentonite clay ইউজ করতে হবে আমাকে, কোগুলেশন পাতা ইউজ করতে হবে আমাকে, যে স্লাজ গুলা মানে বসে গেছে এগুলাকে আবার কেমিক্যালি রিসাইকেল করে আমি টার্বিডিটিটা কমাতে পারি। তো তিনটা প্রক্রিয়া আছে টার্বিডিটি কমানোর। আমরা তাহলে দেখলাম কিভাবে পিএইচ অ্যাডজাস্ট করতে হয়, অ্যালকালিনিটি অ্যাডজাস্ট করতে হয়, কিভাবে টার্বিডিটি অ্যাডজাস্ট করতে হয়, কেন, কোগুলেশন প্রক্রিয়া বা ফ্লোকুলেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। সো আমাদেরকে কেমিক্যালি যে রিঅ্যাকশন গুলো হয়েছে, অর্থাৎ কোগুলেশন ফ্লোকুলেশন পার্টনার যে চারটা প্রক্রিয়ার মেকানিজম জানতে হবে, কি কি কেমিক্যাল ইউজ করলে আমাদের সুবিধা হবে, পার্থক্যটা জানতে হবে, এরপর অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হবে এগুলো জানতে হবে। এখন দেখতে হবে কি কি প্রক্রিয়া আছে আসলে কোগুলেশন অ্যাড করার জন্য। কোগুলেশন অ্যাড করার প্রক্রিয়াগুলোকে বলা হয় ফিডিং অর্থাৎ ড্রাই ফিডিং। একটা মেথড হচ্ছে ড্রাই ফিডিং। আপনার দেখেন এটা একটা কি খোলা একটা ওই যন্ত্র বলা যায় না, খোলা একটা মুখ চিপি আর কি, এখানের মধ্যে আপনার কোগুলেন্ট অ্যাড করা হয়, একটা নির্দিষ্ট সময় পর পর আপনার এটা কি পানিতে পড়ে যাচ্ছে, ঠিক আছে, এটা মিক্স করে ফেলতেছে। তাহলে এটা হচ্ছে হেলিক্যাল স্ক্রুর মাধ্যমে কন্ট্রোল করে ফেলা হয়, অথবা এটা ডাইরেক্টলি টুটেড হুইলের মাধ্যমে ফেলা হয়, টুটেড হুইল বলা হয় এটাকে। তাহলে ড্রাই ফিডিং দুই প্রকার। আপনার এখানে এভাবে করে আমি ট্যাঙ্কের উপরে এই যন্ত্রটা বসাবো, আস্তে 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 কেমিক্যাল অ্যাড হবে, এখানে আস্তে 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 কেমিক্যাল অ্যাড হবে, কি পরিমাণ অ্যাড করতে হবে সেটা হচ্ছে জার টেস্ট করে বের করব, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওয়েট ফিডিং। এখানে আপনার আরেকটা প্রক্রিয়া আছে যেখানে র ওয়াটারের মধ্যে আপনার কি করা হচ্ছে, আপনার কেমিক্যালটা ইউজ করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর, এই নলটা দিয়ে কি আপনার পানিটা দিয়ে যাচ্ছে। এখানে এটা হচ্ছে ওয়েট, অর্থাৎ এখানে যে কেমিক্যালটা আছে এটা ভিজা, আগেগুলো ছিল ড্রাই। সো সেকেন্ড প্রক্রিয়াটা হচ্ছে আপনার কি ওয়েট ফিডিং। তাহলে ড্রাই ফিডিং, ওয়েট ফিডিং দুইটা প্রক্রিয়া গেছে। এখন আসছি ওয়েট ফিডিং এর আরেকটা আছে। আচ্ছা, ওয়েট ফিডিং এর আরেকটা আছে জাস্ট উইয়ারের মাধ্যমে। তাহলে দেখেন আপনার এখানে হচ্ছে এটা হচ্ছে ওই ট্যাঙ্কটা যেখানে আপনার কোগুলেন্ট আছে। তাহলে এখানের মাধ্যমে এখানে আসলো আপনার, এখানে একটা উইয়ার আছে, উইয়ার মানে আপনার যেটা দিয়ে কোগুলেশনটা যাবে সেটাই, সেই চিপিটাই হচ্ছে, সেই মুখটা হচ্ছে আপনার উইয়ার। এই উইয়ারটাকে কন্ট্রোল করে আপনার কি হয়, পানিটাকে অর্থাৎ কেমিক্যালটাকে কি পরিমাণে ঢুকানো হবে সেটা অ্যাডজাস্ট করা হবে। তাহলে ওয়েট ফিডিং দুই প্রকার। আচ্ছা, আরেকটা হচ্ছে হাইড্রোলিক মিক্সিং করা, ঠিক আছে, হাইড্রোলিক্যালি মিক্স করে পানিতে পাঠানো হয়, ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা প্রক্রিয়া। এটা হচ্ছে চ্যানেল উইথ ব্যাফেল ওভারফ্লো উইয়ার হাইড্রোলিক জাম্প মিক্সিং। তাহলে এখানে ব্যাফেল মানে পানিটা বিভিন্ন দিক দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে। তো আমি এই পয়েন্টে কি করলাম, ফিডিং করলাম, অর্থাৎ কোগুলেন্টটা অ্যাড করলাম। এটা হচ্ছে ব্যাফেল ইউজ করে কি করলাম, হাইড্রোলিক্যালি মিক্স করলাম। আর এখানে হচ্ছে আপনার উইয়ার ইউজ করে, উইয়ার মানে যেখানে পানিটাকে আসে এভাবে জাম দিবে, ঠিক আছে, উইয়ার। এই পয়েন্টে আমি কি করলাম, এই ফিডিং করলাম কোগুলেন্টকে। আর অথবা যেখানে হাইড্রোলিক জাম্প হবে, অর্থাৎ যখন একটা চিকন নল থেকে যখন বড় নলে যাবে পানি, সেখানে কি হয়, জাম্প তৈরি হয়। সেই পয়েন্টে আমি কি করলাম, যখন পানিটা কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে, তো ছোট হয়ে যাচ্ছে, সেই পয়েন্টে আমি ফ্লোকুলেন্ট অ্যাড করলাম। তাহলে আমি টোটাল তিন প্রকার শিখলাম, একটা ড্রাই ফিডিং, একটা ওয়েট ফিডিং, আর একটা হচ্ছে কি হাইড্রোলিক্যালি মিক্সিং। আপনি দেখেন এখানে পানিটা কি হচ্ছে, পানিটা চিকন থেকে আইসা বড়র দিকে চলে যাচ্ছে, তাহলে এই জায়গায় জাম্প তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমি এই পয়েন্টে মিক্স করতে পারি, ঠিক আছে।
তাহলে এখানে দেখেন আপনার এই পয়েন্টে কোগুলেন্ট গুলো অ্যাড করা হচ্ছে হাইড্রোলিক্যালি। আপনার পানিটা যেখানে চিকন সেখানে পানিটা কি কোগুলেন্ট অ্যাড করা হচ্ছে, যে দেখেন আপনার স্প্রের মাধ্যমে কোগুলেন্ট অ্যাড করা হচ্ছে, দেখতেছেন? তো এরপরে কি হয়, আপনার পানিটার জাম তৈরি হয়। সো যে জাম তৈরি হয় এখানেই সবগুলা মিক্স হয়ে যেতেছে একসাথে। এবার দেখবেন যে হাইড্রোলিক মিক্সিং এ ফ্লোকুলেশন প্রক্রিয়াটা কিভাবে হয়। ফ্লোকুলেশন প্রক্রিয়া আইদার ভার্টিক্যালি যাইতে পারে অথবা হরিজন্টালি যাইতে পারে। খেয়াল করেন, ভার্টিক্যালি মানে আপনার ব্যাফল গুলো যে তৈরি আছে সেগুলা পানিটা এইভাবে উপরে নিচে হয়ে যাবে, এটাকে বলে ভার্টিক্যাল ফ্লো। আরেকটা হইতেছে আপনার হরিজন্টাল ফ্লো, এটা হচ্ছে আপনি উপর দিক থেকে তাকাচ্ছেন, এটা কি উপর দিক থেকে তাকাচ্ছেন, পানিটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হরিজন্টাল ফ্লো। আর এটা হচ্ছে আপনি সাইড দিয়ে তাকাচ্ছেন, সাইড দিয়ে মানে এটা ক্রস সেকশন সাইড দিয়ে, তাই এটা উপর দিয়ে উপর নিচে হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে পানি সাইড হয়ে যাচ্ছে উপর থেকে তাকালে এভাবে। তাহলে এটা প্ল্যান আর এটা হচ্ছে ক্রস সেকশন। তাহলে দুই রকম ফ্লো হয়, ঠিক আছে? ফ্লোকুলেশনের জন্য একটা ভার্টিক্যাল ফ্লো, একটা হরিজন্টাল ফ্লো। তো এই দুইটার প্রক্রিয়া আবার আছে এখানে কি সুন্দর করে। এখন হরিজন্টাল পার্টিকেল ট্যাঙ্কি, ভার্টিক্যালি ব্যাফার ট্যাঙ্কি, এগুলো পড়ে নিতে হবে। ফিগার দেখলেই হয়ে যাবে। এই যে এখানে এটা কি, এটা এভাবে যাচ্ছে, এটা হচ্ছে আপনার হরিজন্টাল ব্যাফল, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে হরিজন্টাল ব্যাফল। এই যে এখানে সবগুলো হরিজন্টাল ব্যাফল। হ্যাঁ, এখানে যে পানিগুলো আছে এখানে কি পানিগুলো এভাবে যাচ্ছে, এটা হচ্ছে হরিজন্টালি মুভ করবে। সো আরেকটা হচ্ছে ফ্লাক্স মিক্সিং কি, যেখানে পানিটাকে মিশানো হয়, ঠিক আছে? প্যাডেলের মাধ্যমে পানিটাকে মিশানো হয়, সেটাকে বলা হয় ফ্লাক্স মিক্সিং। আপনি দেখেন এখানে ফ্লাক্স মিক্সিংটা কোথায়, কোগুলেশন প্রক্রিয়ায় হয়। কোগুলেন্ট ইউজ করা হবে আর ফ্লাক্স মিক্সিংটা খুব র্যাপিডলি কি মিক্স করে, এরপরে সেটা ফ্লোকুলেশন পার্টে চলে যাবে। আচ্ছা, ফ্লোকুলেটরকে কিভাবে ডিজাইন করতে হবে সেই জিনিসগুলো আমাকে জানতে হবে। এখানে কিছু ব্লেডস থাকবে যেটা ঘুরাই, ঠিক আছে? যেটা ঘুরাবে পানিটারে। এই যে দেখেন এখানে মোটর থাকবে, এই মোটরটা কি হয়, এই সবসময় ঘুরতে থাকে, তাহলে পানিটা একটা নির্দিষ্ট ফ্লোতে কি মিক্স হতে থাকে, ঠিক আছে? ফ্লোকুলেটর বেসিং। আর একটা হচ্ছে হরিজন্টাল শ্যাফট, এটা হরিজন্টালি ঘুরতে থাকবে। তাহলে এখানে মোটরের যে মেইন লাইনটা সেটাকে বলা হয় শ্যাফট, এটা হচ্ছে হরিজন্টালি ঘুরতেছে। হ্যাঁ, এটা হরিজন্টালি ঘুরতেছে। আরেকটা ছিল ভার্টিক্যালি। তো ফ্লোকুলেটর পার্টে, তাহলে ফ্লোকুলেটর বেসিনটা কিরকম, হরিজন্টালি ঘুরতে পারে অথবা ভার্টিক্যালি ঘুরতে পারে, ঠিক আছে? এই ট্যাঙ্কে আস্তে আস্তে কি এরকম আপনার রোটেট করবে মোটরটা, তারপর পানিটা কি হবে, ফ্লোকুলেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, ঠিক আছে? আর টপ ভিউ দেখতে এরকম, এগুলোকে বলা হয় প্যাডাল আর এটাকে বলা হয় শ্যাফট। নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখবো আমার ফ্লোকুলেটর বেসিনের ডিজাইনটা, কি কি জিনিসগুলো আমাকে কনসিডার করতে হবে ডিজাইন করার জন্য ফ্লোকুলেশন বেসিন। টাইমটা মেইন, আপনার ভেলোসিটিটা মেইন, ভলিউমটা মেইন, আর হচ্ছে আপনার ভেলোসিটি গ্রেডিয়েন্টটা মেইন। তিনটে জিনিস আমাকে অবশ্যই ডিজাইন করতে হবে, টাইম, ভলিউম অফ ফ্লোকুলেটর আর হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো সূত্র আছে, সূত্রগুলো শিখে ফেললে হয়ে যাবে। আপনার ভেলোসিটি গ্রেডিয়েন্ট বের করার জন্য g equal to vv minus vj divided by l, এই সূত্রটা মনে রাখলেই হবে। এখানে প্রত্যেকটা টার্ম আছে, কোনটা ভিভি কোনটা ভিএ, এগুলো আমাকে জানতে হবে। জি এর দুইটা সূত্র, জিটাকে আপনি পাওয়ার দিয়ে করতে পারেন, জি ইকুয়াল টু পি ভি মিউ, উপরে হচ্ছে কি টু দি পাওয়ার 1/2। তাহলে আপনার জিটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, যেটা 10 থেকে 75 এর মধ্যে হবে, যেটা সবসময় কি 10 থেকে 75 এর মধ্যে হবে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। পিটা হচ্ছে পাওয়ার, আচ্ছা মোটরের কত, মোটরের পাওয়ার কত সেটা বসাই দিলাম। পুরা ট্যাঙ্কের ভলিউম কত সেটা বসাই দিলাম। আর মিউটা হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি, যেটা একটা ফিক্স মান, তাহলে ডাইনামিক ভিসকোসিটি কত সেটা বসাই দিলাম। তারপর এভাবেই করে আপনার যখন বসাই দিব আমি কি ভেলোসিটি গ্রেডিয়েন্টটা পাবো। এটা এক প্রকারের কি আপনার ডিজাইন। তাহলে হাই ভেলোসিটি গ্রেডিয়েন্ট প্রমোটস র্যাপিড ফ্লোকুলেশন, যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট বেশি হয় তা ফ্লোকুলেশন প্রক্রিয়া তাড়াতাড়ি হবে। যদি ভেলোসিটি গ্রেডিয়েন্ট মান কম হয় তাহলে কি ফ্লোকুলেশনটা মানে প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সো আমাকে জি এর মানটা বাড়াতে হবে, আমাকে ক্যালকুলেশন করে কি ওই ট্যাঙ্কের জি এর মান বাড়াতে হবে যেন ফ্লোকুলেশন তাড়াতাড়ি হয়। তাহলে এটা ছিল এক প্রকার ডিজাইন, ভেলোসিটি গ্রেডিয়েন্ট, জি এর মান। এখানে আরো কিছু টার্ম আমরা মনে রাখবো। ট্যাঙ্কের ডেপথ হইতে হবে ফ্লোকুলেটরের জন্য 3 থেকে 4.5 মিটার, মাঝে মধ্যে 5ও হইতে পারে, এটা হচ্ছে ডেপথ অর্থাৎ উচ্চতা।
রিটেনশন টাইম হবে 10 থেকে 40 মিনিট অথবা 30 মিনিট এভারেজ করলে। ভেলোসিটি ফ্লো হইতে পানি অনেক কত ফ্লোতে যাবে 0.2 থেকে 0.8 মিটার পার সেকেন্ড অথবা এভারেজ করলে 0.4। টোটাল এরিয়া অফ প্যাডেল, অর্থাৎ প্যাডেল কত এরিয়া নিবে, পুরো এরিয়ার 10 থেকে 25% হচ্ছে কি আপনার প্যাডেল গুলো কি জায়গা করে নিবে। পেরিফেরাল ভেলোসিটি অফ ব্লেডস, ব্লেডের ভেলোসিটি কত হইতে হবে আপনার 1 মিটার পার সেকেন্ডের ভিতর হইতে হবে, ঠিক আছে, অর্থাৎ 0.2 থেকে 0.6 এর ভিতর হইতে হবে। আর জি এর মান 10 থেকে 75 সেকেন্ড ইনভার্স মান হইতে হবে, জিটি ফ্যাক্টর, ঠিক আছে, 10⁴ থেকে 10⁶ হইতে পারে। পাওয়ার হইতেছে আপনার 10 থেকে 36 হইতে পারে। এগুলো হইতেছে আপনার কিছু অ্যাজাম্পশন, যে আপনি ডিজাইন করার সময় এগুলো ধরে নিতে হবে এই মানগুলো। আর কিছু আছে আউটলেট, যে পানিটা বের হয়ে যাবে ওই জায়গায় ভেলোসিটি কত 0.15 থেকে 0.25, সিডি এর মান 1.8 হইতে হবে। তারপর এই মানগুলা মনে রাখতে হবে আর কি, আমাকে যে কিছু জিনিস দিয়ে দিছে অ্যাজাম্পশন হিসেবে, এগুলো মনে রাখতে হবে যখন ডিজাইন করতে হবে। সো এই ছিল আমাদের ফ্লোকুলেশন পার্টের ডিজাইন, তারপর হচ্ছে আপনার কোগুলেশন পার্টের কেমিস্ট্রি। এই টোটাল এই প্রসেসগুলো জানলে আমি বুঝতে পারবো পানিতে ময়লা কণাগুলো কিভাবে বসে যায়, কোন কোন প্রক্রিয়া করতে হবে। ওভারঅল কেমিস্ট্রি আমরা আজকে জানলাম। তো আপনাদের অ্যাসাইনমেন্ট আকারে এই কোয়েশ্চেনগুলো রেডি করে ফেলতে হবে, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে এটা বাকিটা আমরা ক্লাসে কি করবো, আলোচনা করবো। তো আজকের টপিক এটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা কি করবো, নেক্সট ক্লাসে আমরা এই ডিসইনফেকশন, ঠিক আছে, এবং ফিল্ট্রেশন, এই দুটো পার্ট নিয়ে আলোচনা করব আর কি, ঠিক আছে। বাকি যে দুটো স্টেপ বাকি আছে, আজকে এটুকুই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।